চেষ্টা করো তো দেখি সোজা খাও। করবোর কোনো অভিমান আছে? যে মায়ের কথা তো স্মরণ আছে, হ্যাঁ চেহারা এখন দেখছে, এখন মনে পড়ে, হ্যাঁ মনে পড়ে না? তুই 7 বছর তখন ছিল, তুই চেহারাটা হারাই ফেলছি মায়ের। আমি তো তো ছোটকালে ছবিটা দেখি, আমি তোরা হারাই নেই। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হ্যাঁ, আমি ভিডিও করতেছি। হ্যাঁ, আপনি তো জানেনই প্রসিডিউরগুলো। ওকে, আপনার বাবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি বোধহয় ইয়েতে ছিল না, ওই তাবলিগে ছিলেন বোধহয়, বা কোনো একটা বিশেষ কাজে ছিলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বিশেষ প্রেফার করেছিলাম যাতে করে আপনাকে নিয়ে আসা হয় এখানে। আমরা আজকের এই দিনে যেন আপনি কি জানতেন পুরো ঘটনাটা কি ঘটেছে, বা এখানে কোনো কিছু কি জানতেন পুরোটা? আমি একটু ভিডিও করছি কারণ এটা আসলে মানুষ দেখতে হ্যাঁ, চায়। নিশ্চয়ই তো জানি। আমি তো ওই উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল যেতে ওখানে ডাইরেক্টর হিসেবে দায়িত্বে ছিলাম। আচ্ছা, তো তখন একদিন এই যে কে আছে হ্যাঁ, ও, হ্যাঁ, হ্যাঁ, তো চলে আসছে, ওকে চেনা যাচ্ছে না। তখন হ্যাঁ, কই বছর 5-6 বছর এরকম বয়স জি, হবে বোধ হয়। জি। বলে যে একটা মেয়ে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি আসছে, কিন্তু কেউ নেই, কোনো গার্জিয়ান নেই। আচ্ছা, তারপরে ওনাকে অনেক প্রায় মাসাধিক কাল ওখানে ট্রিটমেন্ট করা হয়েছে। হ্যাঁ, ট্রিটমেন্ট করার পরে যখন ছেড়ে দেব তখন চিন্তা করলাম যে একে কোথায় দেব। হুম, তো অনেকেই নিতে চেয়েছিল। তো আমি ভাবলাম যে অন্য কোথাও গেলে এতে ও ঘরের মেয়ে, কাজের মেয়ে হিসেবে রাখবে, হুম, ওর জীবনটা তো শেষ হয়ে যাবে। রাইট। তখন আমি চিন্তা করলাম আল্লাহর দিকে লক্ষ্য করে যে আল্লাহ যেন ওকে একটা ভালো জায়গায় থাকে। তা আমি চিন্তা করলাম যে আমি বাসায় নিয়ে যাই, আচ্ছা। যা ওকে লেখাপড়া করে তারপরে খোঁজ খবর নিতে থেকে এর মধ্যে যে পাওয়া যায় ভালো, না হলে আমার দায়িত্বেই থেকে যাবে। আচ্ছা, তো সেই হিসাবে ওকে আমি নিয়ে গেলাম, যা ওখানে 2-1 বছর বাসায় থাকলো। তারপরে চিন্তা করলো কোথায় দেওয়া যায়। তো এই যে ফার্ম গেটের ওখানে, তেজগাঁ ফার্ম গেটের ওখানে একটা মাদ্রাসা পাইলাম, বড় মাদ্রাসা। জি। তো ওখানে ওদের সঙ্গে কথা বলে ওখানে লোকাল গার্জিয়ান হিসেবে ওকে ভর্তি করে দিলাম ওখানে। মাশাআল্লাহ, এখন তো বোধহয় দাখিল পড়তেছে না, পাশ করে? হ্যাঁ, এখন দাখিল পাস করেছে গতবারে, এবারে ইন্টারমিডিয়েট। মাশাআল্লাহ, আমি অনেক কেস পেয়েছি কিন্তু এত বিউটিফুল কোনো কেস পাই নাই। না, ওই- এবং আপনারা শুনে খুব খুশি হবেন, ওর যারা ফ্যামিলি দাবি করেছে তারাও মোটামুটি খুব ভালো, ওয়েল এস্টাবলিশড। স্ট্রিটের যে আমার ওন ফ্যামিলি, Right. শি ইজ মাই ওয়াইফ। জি। উনি আসসালামু আলাইকুম। ভালো আছেন? উনিও কর্নেল। ও, আচ্ছা, আচ্ছা। এবং ওরে বেশি যত্ন পেয়েছে ও। আচ্ছা, যার মাশাআল্লাহ। জন্য আপনার পরিচয়টা যদি একটু বলেন, যদিও আমরা জানি আপনার নিজের মুখে। আমি কর্নেল সানাউল্লাহ। সানাউল্লাহ। আপনি তো অবসর নিয়েছেন নাকি, না এখন দায়িত্বে আছেন? না, আমি এখন অবসর। এখন অবসরে আছেন, এখন ফুল টাইম প্র্যাকটিস করছেন এখনো ডাক্তার? প্র্যাকটিস আর করি না, প্র্যাকটিস আল্লাহ তাআলা যা দিয়েছে। এখন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত। এখন দিনের কাজের সঙ্গে একটু জড়িত জি, আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কেয়া তো বোধহয় উনি কি, আপনি কি নানি ডাকতেন না মা কি দাদি ডাকতেন? তো দাদি ডেকেও তো মায়ের মতোই বড় করেছেন ওকে। আজকে যদি সত্যি সত্যি ওর পরিবার পাওয়া যায়, কি মানে কি মনে হচ্ছে, ওনার অনুভূতিকে একটু শুনি। আমার অনুভূতি আর কি, আল্লাহ আলহামদুলিল্লাহ জীবন বাবা মা পাওয়া গেছে। একটা চিন্তা ছিল যে মেয়েটার এখন বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে, জি। কোথায় দিব, অনেক কথা হবে। আল্লাহ পাক যদি মিলিয়ে দিত, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মিলিয়ে দিচ্ছে, খুশি হয়েছে। আচ্ছা। পরে দিদি খারাপও লাগছে যে ও তো চলে যাবে। দেখা যাক। আমি তো আসলে এখনো কথা বলিনি ওনার ফ্যামিলির সঙ্গে, আমার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা কথা বলেছে। আমি যা বলি সব আমার দর্শকরা দেখে, তো আমি ইন্ট্রো দিয়ে এই অবস্থায় ক্যামেরা বের করে নিয়ে এসেছি। কি পরিমাণ এক্সাইটেড, কি হইতে পারে আজকে? জানি না কেমন লাগছে। দাদা দাদি কথা হয়েছে নাকি, বাবা মার সঙ্গে কথা হয়েছে? না, কারোর সাথে কথা হয়নি। কথা হয় না, আমরা তো না করে দিয়েছিলাম যে কথা না হ্যাঁ। বলতে। হ্যাঁ, তো আজকে যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে কি হবে? কি হবে, দাদা দাদির অনুমতি নিয়েই পরে রওনা দিতে হবে, তার আগে যাওয়া যাবে না। দেখা যাক, আল্লাহ ভরসা। ভাই, আপনার কি মনে হয় বলেন, আপনি তো ওকে নিয়ে আসছিলেন। না, ও তো আমাদের আসলে ফ্যামিলি মেম্বারদের মতন। ও জি। আগেও ছিল ফ্যামিলি মেম্বারের মতন এবং পরেও ফ্যামিলি মেম্বারদের মতনই থাকবে। জি। ও আমাদের সাথেই থাকবে, কোনো অসুবিধা নেই। আপনারা জানলেন কিভাবে? আমাদের এখান থেকে কেউ যোগাযোগ করেছিল? এইখানে আসার ব্যাপারে না, আমরা যখন ফ্যামিলি পেয়েছি বা এরকম হ্যাঁ, আমাকে ফোন করেছিল। ফোন করেছিল, হ্যাঁ, হ্যাঁ, ফোন করে আপনাদেরকে জানানো হয়, এবং তারপরে তো বলা হয় কিছু প্রসিডিউর মেনে নিজেরা যোগাযোগ না করতে, আমাদের গেট টুগেদারের বিষয় আছে। আমাকে আর কেউ ইয়ে করেনি। করে নাই। করেনি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আরিফ ভাই কোথায়?
উপরে আছেন নিচে। নিচে আছে ওদেরকে নিয়েছি। ওনারাও চলে আসছে? আমি বেশ ফোন করেছিল আচ্ছা, বিউটিফুল। আমরা তাহলে একটা কাজ করবো এখন, সেটা হলো যে ওর ফ্যামিলি দাবি যারা করেছে তারা এখানে চলে আসবে অফিসে। ইন দ্য মিনটাইম আমরা ওকে স্টুডিওতে নিব, হ্যাঁ, এবং আপনারা ওইখানে চলে যাবেন। ওর সঙ্গে আমি কথা বলে তারপরে ওর মা যিনি দাবি করেছেন বা যারা আছেন তাদের সঙ্গে আমরা গেট টুগেদার করানোর পরে বাকি ফর্মালিটিসটা আমরা পুরোটাই আমরা রেকর্ড করবো কি হচ্ছে না হচ্ছে এখানে। তো কেয়া চলে আসেন, জীবনের সেরা মুহূর্ত হতে পারে, আল্লাহ ভরসা। চলো এখানে চলে আসুন, আমি এখানে দেখি। এই রুমে চলে আসুন। বসেন, বসেন মাঝখানে বসেন। সো কে এবার মুখের এটা আমাদের দর্শক একটু দেখতে চাইবে মুখের এটা, কারণ আমার মনে করতে পারে যে আমি কেয়ার কথা বলে অন্য কাউকে নিয়ে আসলাম কিনা এখানে। হ্যাঁ, ও লাইটটা তো অন করি নাই আমি, তাই তো বলে আমার ডার্ক লাগতেছে কেন? আলহামদুলিল্লাহ, পারফেক্ট। সো এবার বলো, তুমি কবে জানছো, কার কাছ থেকে জানছো, কে ফোন দিছে, ডিটেল বলো আমাদেরকে বিস্তারিত, তোমার ফ্যামিলি কেন? যেদিন ভিডিওটা ছাড়া আমি তোমাকে হয়েছে, তুমি করে বলতেছি, সমস্যা নাই তো? না না কোনো সমস্যা নাই, আমি ছোট আচ্ছা। মানুষ। ওকে, যেদিন ভিডিওটা ছাড়া হয়েছে তার মনে করেন এই যে দাদা আছে না, ওনার ভাইয়ের ছেলে, নাম সাকিব। তো উনি আমাকে স্ক্রিনশট দিছে যে দেখো এই স্ক্রিনশটে কি লেখা। তারপর হ্যাঁ, তখন উনি আমাকে স্ক্রিনশটটা দিছে, দেখো এটাতে কি বলছে। তো আমি দেখলাম যে ওখানে লেখা যে আমি এই মেয়েটাকে চিনতে পারছি, ও আমার আপন ভাইয়ের মেয়ে। তখন আমি আমার ফ্রেন্ডদেরকে জানালাম, তারপরে দেখে সবাই এক এক কমেন্ট করতেছে, আমার ফ্রেন্ডরাও বলতেছে যে উনি বলে চলে গেল কেন, আর কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি আরিফ ভাই বলতেছে বারবার যে ভাই ইনবক্সে আসেন, ওনার কোনো রিপ্লাই নেই। আচ্ছা, তারপরে প্রায় 1 ঘন্টা পরে আরিফ ভাই কল দিচ্ছে, এমন সময় মানে সুখের সময় মনে হয় কি নেটে আরো বেশি সমস্যা দেয়। তাই আমি বলতেছি আবার কি খবর আসছে আল্লাহ জানে। তারপর ফোন ধরছি, ফোন ধরে বলতেছে আয়শা এরকম আপনার তো বাবা মাকে খুঁজে পাওয়া গেছে। আমি সাথে সাথে কান্না করে দিছি, ফ্রেন্ড সার্কেল সবাই বলতেছে কান্দিস না, তো সুখের সময় আর কি, কান্না কি আছে। তারপরে বললো, পরে বাসায় জানালাম, বাসায় এর আগে ওনারা ফোন দিয়ে জানিয়ে দিচ্ছে, তারপর আমাকে জানাইছে, এইভাবে জানছে। কিন্তু তোমার কি কথা হয়েছে বাবা মার সঙ্গে? কারোর সাথে যোগাযোগ হয় নাই। না, আমরা খুব আশঙ্কার মধ্যে ছিলাম, কারণ তোমার ভিডিওটা মোস্টলি ভাইরাল, এবং কোনোভাবে মনে হচ্ছিল যে তোমাকে রিচ করে ফেলবে, আর অথবা তুমি যেহেতু বয়স অনেক অল্প তুমি রিচ করে ফেলো। আমরা আসলে এই জায়গাটা অনেক বেশি স্ট্রিক্ট থাকি একটা কারণে, সেটা হলো যে এই গেট টুগেদার যেটা, সেটা আমাদের সামনে এসে হোক, যাতে করে এটা কোনোভাবে ম্যানিপুলেট না হয়, যাতে করে কোনোভাবে ইম্প্রোভাইজ না হয়। দেখা গেল এটা আল্লাহ না করুক, দেখা গেল ফ্যামিলিটা হয়তো তোমার না, কিন্তু তোমার কান পড়া দিয়ে তোমাকে মোটামুটি বুঝিয়ে ফেলতে পারে, মানে তোমার ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রেও হতে পারে। অথবা যেহেতু দুই পক্ষ থেকে অনেক বড় একটা হাহাকার থাকে যে না কবে আমার বাবা মায়ের কাছে যেতে পারবো, বাবা মা মনে করে যে কবে আমার সন্তানকে পাবো, সুতরাং একটু এদিক ওদিক হলেও অনেক সময় ওটাকে কনসিডার করে নিজেরা ফ্যামিলি বানায় ফেলতে পারে। তো এই জিনিসগুলো আমাদের এখানে গল্পতে কিন্তু হয়েছে, আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ড এরকম একটা কেস আছেও। তো এই জন্য আমরা বলি যে গেট টুগেদার পর্বটা এটা কোনোভাবেই যেন আগে থেকে না হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যে কারণে আমি বারবার জিজ্ঞেস করি। তো খবর পেয়েছো তো মোটামুটি 15-20 দিন হয়ে গেল বোধহয়? হ্যাঁ, 29 সন্ধ্যা যেদিন ছাড়ছে সেদিনই খবর পাইছি আমি। আচ্ছা, তো কি মনে হয় এটা ফ্যামিলি হতে পারে? কথা তো হয়নি এখন পর্যন্ত। না, হ্যাঁ হতে পারে, মার জন্য মানে বাবা মাকে দেখলে চিনবা? মাকে দেখলে হয়তো চিনতে পারে, মানে স্পষ্ট না আর কি। আচ্ছা, মাকে দেখলে চিনতে পারো, বা বোন যাদের কথা বলছো। আপনাকে যে দাদার কাহিনী বলছিলাম সেটা আমার বোনও ভালো জানে আর কি। তোমার বাবার একটা কাহিনী আছে, একটা সিক্রেট আছে, হ্যাঁ, যেটা আমি ফার্স্ট ভিডিওতে রাখছিলাম। এটা কি বোনরাও জানবে বিষয়টা? হ্যাঁ, বোন তো ওকে অনেক আদর করতো ওই দাদা। ওর জানার কথা। হ্যাঁ, ওর নাম কি? ওর নাম বিন্দু, রাবিয়া বিন্দু। বোধহয় আজকে আসতেছে, ওরা অলরেডি বাইরে অপেক্ষা করতেছে। তো আমি ওদের সাথে কথা বলবো, কথা বলে তারপরে এখানে এন্ট্রি করাবো। তুমি ততক্ষণ এখানে ওয়েট করবা, এবং তুমি তো যেহেতু ভিডিওগুলো দেখো তুমি জানোই কি হয় না হয়। দেখি, আমি কালকেটাও দেখছি, আমার কান্না এসে পড়ছে দেখে। তাওয়াক্কাল তো আল্লাহ। আমরা ওয়েট করবো কিছুক্ষণ, তোমার ফ্যামিলি নিচে স্ট্যান্ড বাই আছে, আমি নিয়ে আসি, কথা বলি, তারপর আমরা এখানে এন্ট্রি দিব। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, কেয়ার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মোমেন্ট হয়তো কিছুক্ষণের মধ্যে, আল্লাহ চাইলে, এবং একই সাথে আমি জানি লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটার জন্য ওয়েট করতেছেন, তাদের জীবনেও অন্যতম একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট, এবং অবশ্যই আমার জন্য। তো কেয়ার মা আসছে, ওর ফ্যামিলি মেম্বাররা আসছে, আমরা তাদেরকে স্টুডিওতে আনবো, তার আগে আমি তাদের সঙ্গে বাইরে কথা বলবো, অপেক্ষা করো। হ্যাঁ, ওরা চলে আসছে প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আরিফ ভাই আসছেন?
আমি আপনার জন্য ওয়েট করতেছিলাম। আপনার এই পাশে বসেন, আপনি এই পাশে একজন বসেন, কেন একজন বসেন, আরিফ ভাই এখানে বসেন, স্যানিটারি দিয়ে দাও। আর কে কে আসছে? শুধু আপনারাই আসছেন নাকি নিচে আছে বাকি সবাই? নিচে কে কে আসছে? নিচে দুলাভাই আছে আচ্ছা, আর ড্রাইভার আছে। দুলাভাই এবং ড্রাইভার আছে। জি, আর ওকে ছোট বাচ্চা আছে। ওকে, আপনি বোধহয় মা না? একটু মাটা একটু আপনি একটু মুখটা একটু খুলতে হবে যে আমরা একটু ক্যামেরার জন্য। ভালো আছেন? কিভাবে জানছেন সেটা আমি জানবো, তার আগে আমি একটু আরিফ ভাই আমরা কিভাবে জানছি এটা একটু বলেন। আমি জানছি ভাইয়া ওনার মানে কেয়াপুর চাচা, মানে আমরা সন্ধানটা পেলাম কিভাবে এটা একটু বলেন, শুরু থেকে বলেন। হ্যাঁ, মানে কেয়াপুর চাচা, আপন চাচা? জি আপন চাচা, উনি বাইরে থাকে। উনি আচ্ছা। কমেন্ট করেছে হ্যাঁ। যে মানে কেয়াপু ওনার আপন ভাতিজি, এই আচ্ছা, ব্যাপারটা। ওখানে একটা কমেন্টস করেছে জি, আমাদের এই ভিডিওতে। জি। আচ্ছা, তারপর? তারপরে আমি ওনাকে নক করছি, হুম। উনি কোনো রেসপন্স করেনি, প্রথম অবস্থা করেনি। হুম। তারপরে মুরাদ ভাই নামে এক ভদ্রলোক, উনিও আবার কমেন্ট করছে যে এটা আমার পাশের বাড়ি। আচ্ছা তো ওনাকে আমি মানে ইনবক্সে নক করছি, উনি কোনো রেসপন্স করেনি। আচ্ছা তো পরবর্তীতে এখানে শাহজালাল নামে এক ভদ্রলোক, উনি সৌদিতে থাকে, মানে সৌদি আরব থাকে। হুম। উনি হচ্ছে জেদ্দায় আছে। আচ্ছা তো ওই ভদ্রলোক আমাকে মুরাদের সাথে কথা বলা যায় মেসেঞ্জার। আচ্ছা মানে এই শাহজালাল সাহেব আবার আমার ফেসবুকে মানে ফ্রেন্ড লিস্টে ছিল। হুম। পরবর্তীতে আমাকে এই মুরাদ ভাইয়ের সাথে কথা বলা যায়। মুরাদ ভাইয়ের সাথে কথা বলে দিলে, এবং মুরাদ ভাইকে আমি যে মানে বললাম যে আপনি কি পরিবারকে চেনেন কিনা। হুম। তো উনি বলে হ্যাঁ এটা আমার পাশের বাড়ির মেয়ে। কিছু দাও। এবং হুম। উনি সবার সাথে আমার কথা বলে দিল, বিন্দু আপুর সাথে কথা বলে দিল, তারপর আচ্ছা। ওনার মায়ের সাথে কথা বলে দিল। আচ্ছা। তো পরবর্তীতে উনি ওনার চাচার সাথেও কথা বলে দিল। আচ্ছা। মানে ওই যে ভদ্রলোক, হুম। মানে ওই মানে ওই মাহফুজ রহমান যিনি হ্যাঁ। চাচার, যিনি হ্যাঁ। কমেন্ট আপনার ফার্স্ট হচ্ছে এদের পরিবারের কার সঙ্গে কথা হয় প্রথম? এদের পরিবারের সাথে এই কেয়াপুর মায়ের সাথে কথা। মায়ের সাথে কথা হয়। ইনি কি আপনার সঙ্গে কথা বলছিল? আমার সাথে কথা বলছে না? হ্যাঁ। আচ্ছা, তো আপনি কিভাবে জানলেন যে আপনার মেয়ে পাওয়া গেছে বা এরকম? আপনি কার কাছ থেকে প্রথম আমার শুনছেন? দেবরে দেবর। ফোন দিছিল, আচ্ছা, ফোন দিয়ে কি বলে? বলতে যে কেয়ার সন্ধান আমরা পেয়েছি আচ্ছা, তারপর? ইউটিউবের মধ্যে। তখন উনি বললো, বলার পরে আমরা মোবাইলে আপনার এমনিতে বিশ্বাস হয়েছে যে এটা বলতেছে এরকম সত্যি? আমার সব পরিবারের কথাই বলছে, সব সত্যি না না, কথা কিন্তু যে বলে। ভিডিওটা তো আপনি পরে দেখছেন, ভিডিওটা জানার আগে তো আপনার কাছে যখন খবরটা আসছে, হ্যাঁ। খবরটা শুনে আপনার বিশ্বাস হয়েছে যে আপনার হ্যাঁ, মেয়ে পাওয়া বিশ্বাস হয়েছে। আচ্ছা, কেন আপনার কাছে মনে হচ্ছিল যে মেয়ে যে কোনো একদিন ফিরে আসবে লাইফে? হ্যাঁ, আমি এটা ভাবছি। যখন মেয়ে 2006 সালে হারানো গেছে, আমি 7 সালে জন্মদিন কার্ড বা তখন বাইরে এসে, তখন আমি ওই কার্ডটাও করে নিয়েছি। কি কার্ড? জন্ম নিবন্ধন হ্যাঁ, কার্ড? জন্মদিন কার্ডও আমি করে রাখেছি। হারাইছিল কিভাবে বলেন তো আপনার? আর আছে আমার বোনে আনছিল এরে ঢাকা। হুম। তো 4 দিন সবরত দিন রাত্রে এরা নামাজ পড়ছে, সকালবেলা মা বাবা মানে আমার বোন আর বোনের জামাই এরা ঘুমেছিল। হ্যাঁ। তো বোনের ছেলে মেয়ে এসব মানে এরা সকালবেলায় তালা খুলে বাইরে এসে রুম থেকে। আচ্ছা বাইরানোর পরে ওই দুইটা রয়েছে, আমার মেয়েটা আর নাই। আচ্ছা। তো এর সন্ধান আমরা অনেক খুঁজছি, পাই নাই। থানাতেও জিডি করছি, কোনো সন্ধান পাই নাই। থানাতেও জিডি করছিলেন? হ্যাঁ, জিডি করছি। কপি আনছেন আজকে? আনেন নাই? না, জিডি এটা কপি বোনের আনেন নাই? কাছে রয়েছে। আচ্ছা, ভিডিওটা যখন দেখলেন আপনি, ভিডিওকে মানে ফেস দেখে আপনি ওকে চিনছেন নাকি ভিডিওটা পুরোটা দেখছেন? পুরোটা ভিডিও, এর ছোটকালের ছবিটা দেখি আমি চিনে ফেলছি। ছোটকালের ছবি আছে হ্যাঁ। ভিডিও, রাইট? হ্যাঁ, ছোটকালের ছোটকালের ছবিটা আমি দেখি এর চিনছি। এরা কারা? এদের পরিচয়টা একটু নেই, তোমার পরিচয়টা দাও। আমি রায়লা আক্তারকে আর ছোট ভাই। আপন ছোট ভাই? জি। আর ইনি? আপনি আমি কে? একজন মেয়ে। নাবিলা? নাবিলা? জি। হ্যাঁ। আর ও কি হয়? আমার নাতিন, বড় মেয়ের মেয়ে। বড় মেয়ের মেয়ে? বড় মেয়েকে আসতে নিজে রেখে আসতে? ও, আপনি বড় মেয়ে, আপনার মেয়ে উনি। আপনার নামটা বলেন। আমার নাম রাবেয়া বিন্দু। রাবেয়া বিন্দু। আপনার কথাও কিন্তু উনি বলছে, তাই না? আচ্ছা, তো বাবা আসে নাই কেন? বাবা কোথায়? অনেক কাতারে। কাতারে আছেন। ও। বাবাকে নিয়ে একটা ঘটনা উনি বলছে, একটা ক্লুজ আছে ওখানে যে বাবা হিডেন ক্লুজ, বাবা জানে এই ঘটনাটা, যেটা আমি অনেকখানি প্রচার করি নাই, টোন শব্দ ব্যবহার করছি, হ্যাঁ। সেটা আপনি জানেন। আপনার কথা বলছে যে আপনি জানেন এই ঘটনাটা। ঘটনাটা সবাই জানি আমরা। কি ঘটনা বলেন তো? ঘটনাটা আমার মামার কথা বলছে, ওই যে আমার বোনের ছেলে মেয়ে, এটা তো দাদা বলতো। তখন আমার মেয়েও আমার মামার দাদা বলতো। হ্যাঁ। তখন আমার মামা খালপাড়ের ওই দিকে গেছিল, হাঁপা কয়ের কি সাকু কয়ের কি। আচ্ছা, দাঁড়ান, তাহলে আপনি ওর সামনেই বলেন এটা। হুম। ও যদি আপনাকে জিজ্ঞেস করে, বলছে যে আপনার জানার কথা, কারণ আপনি সাথে ছিলেন। বাবা যে কাতারে আছে এটা ও জানে না এখন পর্যন্ত। না, এখন আমরা জানি না। সামনাসামনি এটা তো 4 বছর হয়েছে। 4 বছর হয়েছে, হ্যাঁ, সামনাসামনি যখন নিব তখন আমরা জানতে পারবো কি হয়েছে। তো আরিফ ভাই, আমরা এবার গেট টুগেদারটা করবো, করার পরে হলো ওনাদের সঙ্গেও আপনারা তো শুনতেছেন পুরো বিষয়টা। আচ্ছা, পুরো 4 নম্বর পার্টটা করি, তারপরে আমরা ওনাদের সঙ্গে পরিচয় করে দিব। ওকে। ভাইয়া, মা ঢোকার আগে মাদ্রাসার বিষয় নিয়ে কিছু বলতে চাই আর কি, যে আচ্ছা। মাদ্রাসায় পড়াশোনা করছি।
তুমি মা ঢোকাটাকে কথা বলতে চাও কেন? কি কি বলতে মাদ্রাসা তোমাকে বলছে যে কথা বলতে হবে? না তাইলে? মানে আমার নিজের ইচ্ছায় বলতে চাচ্ছি আর কি, তোমার মাদ্রাসা নিয়ে? কারণ এটা বাংলাদেশের সর্ববৃহত্তম এতিমখানা, সবারই চেনার কথা। ওই মাদ্রাসায় তুমি পড়াশোনা করছো? জি মানে নিজের ইচ্ছে বলতে আমার ঢোকার আগে কেন এটা বলতে যাচ্ছ? মানে পরে আর নাও বলতে পারো এই কারণে? হ্যাঁ তুমি কাঁদতেছিলা কেন একটু আগে সেটা বলো। এমনি। আজকে তো সুখের দিন, কি বলবো বলো বলো, তোমার মাদ্রাসা নিয়ে বলো, সমস্যা নেই। কি সেটা? বলতে যাচ্ছি যে দাদা দাদি পাওয়ার পরে 1-2 বছর বাসায় রাখছে, তারপরে এই মাদ্রাসার ব্যাপারে খোঁজ নিয়ে তারপরে এতিমখানায় ভর্তি করে দেয়। হুম। ওই তখন থেকে আমি ওই মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ওখানেই আছি। ওখানে যেমন খাওয়া দাওয়া ফ্রি মনে করেন, তারপরে থাকা সব কিছুই ফ্রি মনে করেন। ফ্যানের যে বিল আসে সেগুলো তো আমাদের দেওয়া লাগে না, আবার 3 বেলা পানি ছাড়া হয়, খাবার দাবার। এখন তো কি নাম lockdown এটার এর কারণে মাদ্রাসা? রহমত আলম ইসলাম মিশন এতিমখানা, কোথায় এটা? ওই যে তেজগাঁও রেলগেট। তাই না? অনেক বড় মাদ্রাসা এটা, অনেক বড় এটা। জানতামই তো এটার না। নাম হয়েছে আপনার মদিনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসা। ও, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। হ্যাঁ বাংলাদেশের সর্ববৃহত্তম এতিমখানা, যারা এবং ওইটা ও অনেক অন করে। আমি জানি না ও মানে ওর কেন মনে হলো যে আজকের এই ভিডিওতে ওই কথাটা বলতে হবে। তোমার ভালো সময় কাটছো ওখানে তাইলে? হ্যাঁ মানে একদম ফ্যামিলির মতন, ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে ছিলাম। মাশাআল্লাহ। মানে সুখের সময় ওরা পাশে ছিল, দুঃখের সময় ওরা পাশে ছিল। মাশাআল্লাহ। এই ওদের নিয়েই আজকে এতটা বছর আমার মানে এখন আমি ভাবতেছি যে মাদ্রাসা ছেড়ে এবার লাস্ট ঈদ তো আমি মাদ্রাসাই করছি, এইবার ঈদটা। দেখো, তোমার জন্য সুখের খবর না দুঃখের খবর সবকিছুই আমরা জানবো। তোমার আম্মাকে আনার আগে আমি আনতে চাই হচ্ছে রাবেয়া বিন্দু, যে হ্যাঁ তাকে দেখলে তুমি চেনো কিনা সেটা একটু দেখো, ঠিক আছে? জি তারপরে বাকি জনকে আমি সিরিয়ালে নিয়ে আসবো। জি। চিনতে পারছেন? চিনতে না পারলেও কোনো সমস্যা নাই। দেখি সোজা খাও। ওর উপর কোনো অভিমান আছে? তাহলে সোজা হইতে বলতেছেন কেন? চিনতে পারতেছেন না? ফেস চিনতে পারতেছেন না? ক্যামেরা ট্যামেরা সব ভুলে যান, এগুলো সব বন্ধ করে দিছি আমি। তোমার চেনাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানুষের কথা চিন্তা করো না, কে কি মনে করবে। ও অনেক ছোট মানুষ, ও ভাবতেছে যে লোকজন মানুষ ওকে দেখলে কি মনে করবে। তুমি ওর সাথে কথা বলো, যদি চিনতে পারো আপনিও সময় নেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা আমাদের ভিডিও ইম্পর্টেন্ট না, তোমার ফ্যামিলি পাওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার বড় বোনের নাম কি ছিল? আমার তোমার, হ্যাঁ, বড় বোনের নাম? রাবেয়া বিন্দু। আপনার নাম কি? রাবেয়া বিন্দু। ফেস মনে নাই? কোন ঘটনার কথা ক্লু হিসেবে আনছিলা বলো তো, যেটা ওর মনে থাকার কথা? ওকে জিজ্ঞেস করো তো বলতে পারে কিনা। তোর দাদা মারা গেছিল, মনে আছে তোমার? ওইটা মামা ছিল। মামা ছিল। কি ঘটনা করছিল আপনি একটু বলেন তো। আমার মামা ছিল। রাবেয়া বিন্দু বলেন তো ঘটনাটা কি ঘটছে। উনি মারা গেছে, আমার আব্বু সব করছে। ওনার আত্মীয় স্বজন বলতে ওরা বাইরে ঢাকাতে ছিল, হ্যাঁ। আস্তে আস্তে লেট হয়েছে। আর তো ওনার দাফনগুলো আমার আব্বু কোথায় মারা গেছিল, কিভাবে মারা গেছিল? উনি বৃদ্ধ হয়ে গেছিল আর না, কিন্তু মারাটা কোথায় গেছিল, কোথায়? মারটা নানুর বাড়িতে গিয়েছিল। ওই যে আমাদের এদিকে একটা সাপু ছিল, ওইটা পার হইতে গিয়ে। মিলে? হ্যাঁ। আরো তো কেউ কিছু জিজ্ঞেস করো কিনা। সাঁকো পারো থেকে নদীর মধ্যে মারা গিয়েছিল, পরে আপনার বাবা গিয়ে। ও যেটা নদী বলছে ওটা খাল ছিল। আচ্ছা, ওটা নদী ছিল না। ওকে, তো ওখানে মারা গিয়েছিল, পরে আপনার বাবা ওই লাশ উদ্ধার করছিল। আমার বাবাই সব করছে। দেখো আরো কিছু জিজ্ঞেস করার আছে কিনা, যেটা মনে আছে কিনা নাই। না আর কিছু মনে নেই আমার, ছোটবেলার কাহিনী। বিন্দুর সাথে কোনো ঘটনা মনে আছে? খেলতে খেলতে গিয়ে বড় কোনো কিছু, বা আপনার কোনো কিছু মনে আছে যেটা ওর মনে থাকার কথা? ও আমার মনে থাকা বলতে আমি ওকে মারতাম বেশি। ও এই জন্য সরাই দিছে আজকে। আমি কিন্তু এরকম পাই নাই কখনো আপডেটের ক্ষেত্রে। আচ্ছা, মারতেন বেশি, তারপর? যখন পড়তে বসাতাম ওর সাথে। আপনার সাথে বয়সের ডিফারেন্স কত?
আমার সাথে 2 ইয়ার বা 3 ইয়ার হবে। 2 ইয়ার 3 ইয়ার, হ্যাঁ। তো 2-3 বছরের বড় হয়ে এরকম মার দিতেন? আমি যখন পড়তে বসতাম তা হ্যাঁ। বাবা বলতো ওর সাথে নিয়ে বসাতাম, ও ভিডিওতে ওগুলা বলছিল। হুম তো একটু দুষ্ট ছিল, বসতে চাইতো না, হুম। তো আমি ওকে মারধর করতাম। মার খাইতেন মনে আছে? মার খেলে তো মনে থাকার কথা। মার খেয়েছি বিদ্যে ওর প্রতি একটু টান কম আর কি। ওকে, কোনো ভাইয়ের নাম বলছিলেন আপনি? হ্যাঁ, রবিন রাহাত। ও যে আসছে ওটাকে? ওটা রাহাত। রাহাত। রবিন কেন নেই? রবিনকে বাড়িতে কাজ চলে, ফ্লোর ঢালাই চলতেছে, এই জন্য ওকে আমি। আচ্ছা, এ হচ্ছে রাহাত। রাহাতের কথা কিছু মনে আছে? রাহাত তো অনেক ছোট, ও রাহাতকে দেখলেও চিনবে না। পেজ মনে নেই, ওর পেজ দেখে মনে থাকবে। আপনি সবার বড়। হ্যাঁ, আমি সবার বড়। একটু চেপে আসেন, আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো আমার অডিও পাওয়ার জন্য। আপনারা দুজনে একটু কাছাকাছি থাকেন। হ্যাঁ, কিছু জিনিস আমার একটু জানা দরকার। মিলাই নেন মা আসার আগে, দেখেন ঠিক আছে কিনা। আপনার নানির নাম কি? জাহেরি। জাহেরি, মিলছে? হুম। নানার নাম কি? খোয়াজালি। মিলছে? আচ্ছা, বাবার নাম? হুমায়ুন কবির। বা কবির? ও বলছে কবির হোসেন, ওটা চলবে, এমনিতে ওর নাম কবির কাছাকাছি। আচ্ছা, মার নাম? ফেরদৌস বেগম। ফেরদৌসী বেগম। বোনের নাম রাবিয়া বিন্দু আপনি। আরও হচ্ছে রাহেলা কেয়া। এর পরের জন হচ্ছে রবিন, যে আসে নাই। তারপরের জন রাহাত, যে আসছে। আচ্ছা, আপনার খালা, মানে আপনার খালারা কয় বোন? আমার খালারা মা সহ 4 বোন। আচ্ছা, 4 বোন। খালার নামগুলো বলেন তো একটু। আমার বড় খালা নার্গিস। নার্গিস। আম্মু মেজো, হ্যাঁ। ওর নাম ফেরদৌসী বেগম। হ্যাঁ। সেজো, ও যাদের বাসায় ছিল লিপি। লিপি। হ্যাঁ, একদম ছোট জন, ওর নাম হচ্ছে মিনু, ও যেটা বলছে মনি। আচ্ছা। আচ্ছা, কাছাকাছি গেছে। হ্যাঁ। আচ্ছা, লিপি খালার 2 ছেলে মেয়ে হারিয়ে যাওয়ার সময় আমার সাথে ছিল। খালাতো ভাই বোনের নামগুলো বলেন তো। হ্যাঁ, রূপা লিখন। রূপা লিখন। ছোট খালার নাম ও বলছে মনি, আর ওটা আসলে মিনু। মিনু। আচ্ছা, বাবা মাটির কাজ করতো। ছোটবেলায় কি মাটির কোনো কিছুর সাথে জড়িত ছিল? হ্যাঁ ছিল, বাবা তো তখন বেকার ছিল, যখন যা পাইতো তাই করতো। ও যেটা মনে ছিল শুধু মাটিরটাই মনে ছিল, আসলে ও কৃষিকাজে নিয়োজিত, যা পাইতো তাই করতো। মিলছে সমস্ত কিছু? হুম। এটা আপনার বোন হইতে পারে? হ্যাঁ। কান্না করার অভ্যাস খুব কম। কান্না করার দরকার নাই তো। আমি তো আপনার কাছ থেকে কান্না চাচ্ছি না, আপনার ভিতর থেকে যা আসে আপনি সেটাই করেন। কোনো কান্নাকাটি না, আজকে আনন্দের দিন। ঠিক আছে, তাহলে আপনি এবার ডানে চলে আসেন, আপনার মাকে আমি নিয়ে আসবো, দেখি কি দাঁড়ায়। আপনি ডান পাশে বসেন, ব্যাগটা রেখে নিন। ওই যে ওখানে রাখো। মার সাথে ভিডিও কলটা হয় না তো? মিথ্যা কথা বলা যাবে না কিন্তু। না, কারোর সাথে যোগাযোগ হয়নি আমার। সিরিয়াসলি? ওকে। আসসালামু আলাইকুম। বসো, কান্না করিও না। এখন তো পাইছো, আর কান্না করিও না। ভাই কি জিজ্ঞাসা সেটা বলো। না না, আমার কিছু জিজ্ঞেস করেন, আপনারা কথা বলেন। তুই চারিয়ে যায় আমার অসুস্থ বানিয়ে দিয়েছে, আজ পর্যন্ত আমি অসুস্থ। আল্লাহ তো আমরা হারানো দান আবার ফিরে দিবে, এটা আমি ভাবছি, কিন্তু আশায় আশায় তো আছি যে আমার ভাগ্যে তো জানলার আগে কোনোদিন আমি তোরা ফিরিয়ে পাই। যে মায়ের কথা তো স্মরণ আছে, হ্যাঁ, চেহারা এখন দেখছে, এখন মনে পড়ে, হ্যাঁ, মনে পড়ে না? তুই 7 বছর তখন ছিল, তুই চেহারাটা হারাই ফেলছি মায়ের। আমি তো তো ছোটকালে ছবিটা দেখি, আমি তোরা হারাই নেই। আমি তোরা যখন স্বপ্ন দেখতাম তখন দেখতাম তোর মুখটা মলিন, তোরা হাসি মুখে কখনো দেখিনি। কিন্তু মায়ের যন্ত্রণা তোর বুকে ছিল, এই কারণে তোর মুখটা আমি কখনো হাসি মুখে তোরে দেখতে পাইনি। তোর বাবার কথা তোর মনে আছে? হ্যাঁ, আর নানির কথা মনে আছে?
জি শুনেন। যখন আমাদের খবরটা পাইছিলি তখন তোর মনটা সান্ত্বনা পাইছে? হ্যাঁ, ভালো লাগছে অনেক। এতিমখানায় বড় হইছি, সবাই বাবা মা আসে, আমার আসে না, খারাপ লাগবে না? তো তখন তোর একটু যখন বয়স হয়েছিল তখনও তুই কিছুই বলতে পারিস না কাউকে? হারিয়ে যাওয়ার পর তো অ্যাক্সিডেন্টই হয়েছি। শুনছি তো মা বাবা আপন। আমি এখন দেখছি যে না, মা বাবা এখন আপন না, আগে আল্লাহ পরে কে আপন হয় দুনিয়ার বুকে এটা কেউ বলতে পারে না। কিন্তু জন্মদাতা মা বাপ ছিলাম, কিন্তু তোর বিপদ আপদে তখন তোর পাশে আল্লাহ রাখেন। হয়তো এটাই আল্লাহ চাইছে। যার হয়তো মা বাবার কাছে থাকলে তুমি যে এই লাইনে এখন পড়ালেখা এরা করাইছে এতিমখানায় হলো, মা বাবা দেখা গেছে এই লাইনে করাতে পারতাম না, তখন আল্লাহর এই হুকুম এটা তোমাকে এই লাইনে আনবে, এইভাবে নিবে রাখবে, পড়ালেখা এতটুকু করাবে। যাক তখন আর হাজার হাজার শুকরিয়া। আপনার মেয়ে যে কি পরিমাণ মানে পরহেজগার ও নামাজ কালাম কি পরিমাণ পড়ে আপনি জানেন? আমার স্টুডিওতে একটা ছোট একটা পুতুল ছিল যেটা এখন বাইরে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে এটা সরানোর জন্য। ও ফার্স্ট স্টুডিওতে ঢুকে বলছে যে এই পুতুলটা এখানে কেন, এটা কেন সরান না কেন এখান থেকে? তো আমি খুব অবাক হয়ে গেলাম। পরে আমি বাইরে লাগে, কারণটা হচ্ছে অনেকেই দেখবেন যে অনেক গেস্ট আসে যারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, যেমন আজকে ওনার একটা ছোট বাচ্চা আপনারা দেখলেন। তো ওই গেস্ট যখন এসে এখানে কথা বলেন তখন ওকে ব্যস্ত রাখার জন্য আমাদের কিছু না কিছু দিয়ে রাখতে হয়, সে কারণে আসলে লাগে। তো এই বয়সে আমি আসলে এরকম এত পরহেজগার আমি পাই নাই কখনো। 5 ওয়াক্ত নামাজ পড়া, এখানে শুধু নামাজও পড়ছে, নামাজ আমি পড়া। যখন ছোট ছিলাম একদম হারিয়ে যাওয়ার পর আমার দাদা দাদি তখন থেকে আমাকে বোরকা পরানো মানে শিখাইছে। ওনারও তো অত্যন্ত পরহেজগার, মাশাআল্লাহ, হ্যাঁ। অত্যন্ত পরহেজগার। খুব ভালো ওনার। আর্মির এত গুরুত্বপূর্ণ দুইজন ডাক্তার। হ্যাঁ পাইলা তোমারে, মানবা এটা তোমার মা? হ্যাঁ মানবো। বাবা আসে নাই কেন জানো? জিজ্ঞেস করো বাবা কেন আসে নাই। বাবা কই? তোমার বাবা কাতার আজকে 4 বছর গেছে কেন? গেছে অভাবের কারণে। তুমি কেন আসছো? তোমাকে এখনো মারে বাবা? না, এখন আর মারা না। তোমার মনে আছে এই কথাটা? থাকবে না কেন? তোমাদের এই কষ্ট দেখেই তো মা আবার জাপ দিলা। অনেক কষ্ট করলাম, কিন্তু আশাও করছি তোমাকে খুঁজে পাবো। কিন্তু মার জীবনে যদি সুখ চাইতাম, মা তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারতাম অন্য জায়গায়, কিন্তু মা যায় নাই। একটা জীবনের সুখ যদি চাই তখন আমার 60টা জীবনের জীবন নষ্ট হয়ে যাবে। তখন মা 60টা জীবনের কথা ভেবে একটা জীবনের ভালো কখনো আর চাই নাই। যে মা যতটুকু কষ্ট করে আসছি এখন সব কষ্ট মার মুছে গেছে। যে 3টা বুকে আছে যে আনন্দ ভালোবাসাটা আছে, না তুমি একটা হারিয়ে ফেলে আমাকে 3টার ভালোবাসাটা দূরে রেখেছো। ওই 3টার ভালোবাসা দিয়ে মা তোমারটা মুছে ফেলতে পারতাম না? তুমি বলো এই কথাটা। একজন মা কখনোই পারে না তার সন্তানকে মুছে ফেলতে। তাহলে 3টার ভালোবাসা আদর আমি পাইয়ে তোমাকে ভুলে যেতে পারিনি। ছোটবেলার কিছু ব্যাড মেমোরি হয়তো তোমার মনে আছে, সেগুলো ভুলে যাও, তোমাদের সুদিন সেটা কি সামনের দিকে নাও। তোমাদের এখন আর্থিক অবস্থা আর আগের মতো নাই, যতটুকু আমি বুঝতে পারছি ওনার সঙ্গে কথাবার্তা বলে। সেটা তোমার বাবার পরিশ্রমের কারণেই হয়েছে। আমরা যখন ছোটবেলায় থাকি তখন আসলে বাবা মায়ের মধ্যে কোনো মনোমালিন্য এটা আমরা সহ্য করতে পারি না। যেমন আমি আমার কথাই বলি, আমার মেয়ের বয়স মাত্র 4 বছর, 4 বছর হয়নি, এখন 4 বছরের দিকে যাবে। আমরা যদি বাসায় আমি আমার ওয়াইফের সাথে যদি কখনো একটু লাউডই যদি আমরা কোনো বিষয় নিয়ে কথা বলি, লাইক ডিসকাস করতেছি, হয়তো ঝগড়া না, ও মাঝখানে এসে দাঁড়ায় যায়, ডোন্ট শাউট। হ্যাঁ, তো আমি যদি আমার নিজের জীবন দিয়ে বিচার করি, যেমন আমার বাবা বিডিআরে ছিল, সে তোমার হচ্ছে 6 মাস 1 বছর পরে ছুটিতে আসতো। তো ওই 10 দিনের জন্য 12 দিনের জন্য যখন একটু হলেও একটু এদিক ওদিক দেখতাম, খুব খারাপ লাগতো। তো বাবা মায়ের এই সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট, এটা বাচ্চাদের মধ্যে কিন্তু মারাত্মক ইফেক্ট ফেলে, যেটা তোমার মনে আছে। কিন্তু এটা ঠিক আমার মনে হয় যে যেহেতু বয়স বাড়তেছে, বুঝবা যে আসলে কেন সংসারে এরকম হয়। তো সেই জায়গা থেকে খারাপ মেমোরিগুলো মনে রাখার দরকার নেই। তোমার বাবা কিন্তু 4 বছর ধরে এখন কাতারে, এই সংসারটা। বাবার এই খারাপ কথাটা আপনাকে ভিডিওতে সেদিন বলো নাই, আমি জানি, আমি বললেও আমি রাখতাম না। তো নিশ্চয়ই কষ্ট ছিল, অন্য কোনো কষ্ট ছিল যে কারণে তোমার বাবা কাতার থেকে ভিডিওটা দেখবে। তো আমি অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য 4 বছর যাবত একটা না বোধহয় না আসে না 4 বছরের মধ্যে সংসার দাঁড় করাইছে এখানে। যে খাবারের অবস্থা যে অবস্থা ছিল এখন আর নাই। তোমার বাড়ি পাকা বাড়ি হচ্ছে আমি যতদূর জানি। ছাদ ঢালাইতে বোধহয় মেয়ের জন্য আটকায় রাখছেন না? ছাদ ঢালে না, যে বাথরুম গোসলখানা এগুলা করার জন্য, আর এমনি 3 ফিট অল্প একটু
ফ্লোরটাই হাফ ওয়াল করে করছেন, তো ফ্লোর ঢালাইটা বোধহয় ওরে গেলে করবেন বা আর কিছু। দানা কোনি তো ওনারে বিদার দিয়েছি, তখন ওই দানা শোধ করছি, ওই দানা শোধ করার পরে এই যে আগে যে ঘরটা দেখেছি ওই ঘরটা ভাঙা চুরা ছিল, আচ্ছা। তখন ওই ঘরটা আমি বলছি যে আমি একটু ঘরে নিই, ছেলে মেয়ে থাকার জন্য আমি মরে গেলে কোনো দুঃখ নেই, ওই ঘরটা তখন জাপ দিলাম, এই আসার কথা বলছে আমি আসতে দিন, আমি বলছি যে আমার আগে ঘর করতে হোক। তো ঘর করে তারপর আসো, হ্যাঁ তো এই কষ্টটা তো বাবা মা করতেছে। সুতরাং বাবা মার সম্পর্কে যেটাই থাকুক না কেন, রেসপেক্টের জায়গায় যেন কখনো কমতি না হয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, তুমি তোমার মাকে মেনে নিছো, এটা হচ্ছে। আর আপনার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটা পরিবারে বড় হয়েছে, অনেক চমৎকার একটা পরিবার। এটা আল্লাহর রহমত। দৃশ্য তো তারা এখানে আসছে, আর্মির ওনার কর্নেল বোধ হয় না, লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল, ওনারা দুজনই ডাক্তার, হাজব্যান্ড ওয়াইফ। ও দাদা দাদি ডাকে বোধ হয় না, দাদার দাদি ডাকে, ওনারা দুজনই আসছে, পাশের রুমে আছে, আপনি কথা বলবেন যাওয়ার সময়, আমরা সবার সাথে মিলাই দিব। তো সবকিছু তো মিলছে, এখন কি করবা? এখন ফার্স্টে দাদা দাদির কাছে যাব, ওখানে দাদা দাদির সাথে কথা বলে দাদি অনুমতি দিলে পরেই রওনা হব বাড়িতে। রাইট, সম্পর্ক রাখেন, যে পরিবারে ও বড় হয়েছে সেই পরিবার। এখন আমার অধিকার তার কাছে বেশি নাই তো। ওদের অধিকারই বেশি। অধিকারই বেশি, আমার কাছে 7 বছর না ছিল। আমি শোনেন, আমি এত কেস নিয়ে ডিল করছি, কিন্তু আমি এত বিউটিফুল ফ্যামিলি পাইছি দুই একটা, কিন্তু এইরকম সফিস্টিকেটেড যারা আবার ওকে সুন্দর করে লেখাপড়া করাইছে আমি পাইছি। হ্যাঁ, ভালো পরিবেশে বড় হচ্ছে, খুব ভালো, কিন্তু লেখাপড়া করিয়েছে এরকম দুই একটা। লেখাপড়া সাধারণত করাতে চাই অনেক সময় তার ইচ্ছার কারণে হয় না, হ্যাঁ, কিন্তু ও লেখাপড়া ওই এসএসসি পাস করছে, ইন্টারে ভর্তি হয়েছে, এবং যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেটাও নাকি খুব ভালো, একটু আগে বলতেছিল। সব কিছু মিলায়ে আপনার মেয়ে খুব ভালো ছিল আপনাদের দোয়াতে, এই হচ্ছে বিষয়। তো আপনি যখন জানলেন যে আপনার মেয়ে পাওয়া গেছে, এটা তো আপনি শুনে অপেক্ষা করতেছিলেন যে কবে মিট করবেন, তো এখন তো মেয়েরে পাইলেন, কি করবেন? মেয়েরে নিয়ে যা কি চিন্তা ভাবনা, কি বিয়ে শাদী দিয়ে দিবেন? এখন তাদের অধিকার বেশি, তারা যেটা কথা বলে পড়াশোনা করাবেন, হ্যাঁ, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে, ওকে পড়াশোনা করান, ওকে মানুষের মতো মানুষ করান, ও নিজের পায়ে দাঁড়াক, তারপরে বাকি বিষয়গুলা, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, বাবার সাথেও কথা বলবা কাতারে, দ্রুত কথা বলে কি হলো না হলো আমাদেরকে জানাইও, হ্যাঁ, ইনশাআল্লাহ। ভালো থাকো তুমি, আমরা মনে প্রাণে চাই। হ্যাঁ, তোমার ছোট ভাইকে আমরা যে বাইরে নিবো এখন সবাইকে নিয়ে, ওই ভিডিও বাইরের একদম লাস্ট পার্ট সবাই, ঠিক আছে? সো খারাপ মেমোরি ভুলে যাও, ভালো যেগুলো আছে সেগুলো নিয়ে সামনের দিকে আগে যাও। মা তো মাই, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা। আমার এখনো বাবার প্রতি রাগ, আমার সেই মায়ের দৃশ্য মনে পড়লে আমি প্রায় কান্না করি। হ্যাঁ, তো ওইটা কেন করছিল হয়তো বাবার সাথে কথা বললে বাবাকে জিজ্ঞেস করো, বাবা হয়তো, কিন্তু বাবা যে এত বছর ধরে 4 বছর যাবত দেশের বাইরে আছে, বাবাদের ওই যে একটা কথা আছে আমরা ছবিতে দেখি যে একটা সন্তান যখন আসে দুনিয়াতে তখন মা সেটাকে গর্ভে ধারণ করে আর বাবা সেটাকে মাথায় ধারণ করে। বাবাদের মধ্যে অনেক প্রেশার থাকে যে সন্তানগুলোকে কেমনে বড় করব, সংসারটা কেমনে সামনের দিকে যাবে। তখন হয় কি, আমাদের মস্তিষ্কের তো একটা লিমিট আছে, যে এর বেশি তো মস্তিষ্ক নিতে পারে না। হয়তো উনি ওই কাজটা করতে চায় নাই, হয়তো হয়ে গেছে। হ্যাঁ, তবে এটাও বাবাদের জন্য অনেক বড় একটা শিক্ষা যে সন্তানের মেমোরিতে বাবার এই ধরনের ঘটনাগুলো থাকা, এটা আমাদের, আমি জানি আমার এই ভিডিওগুলো আপামর জনসাধারণ একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এটা দেখেন। আমার এই কথা যদি 2জন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, দ্যাটস, আমি মনে করি এটা একটা অনেক বড় ইবাদত। তো সেই জায়গা থেকে বলি, ইনক্লুডিং মি, আমি কাউকে পরামর্শ দিচ্ছি না, এটা একটা মেসেজ বটে। সেটা হলো যে আমরা এমন কোনো আচরণ সাধারণত করবো না ঘরের মধ্যে যেটা আমার সন্তানের মেমোরিতে খুব বাজে ইম্প্যাক্ট ফেলে। অ্যান্ড বিলিভ মি, এগুলোই সারাটা জীবন ব্রেনের মধ্যে খচিত থাকে, এটা কখনোই রিমুভ করা যায় না। হ্যাঁ, তো ভালো হলো তুমি বিষয়টা আনতে চাও না, আমি বুঝতে পারছিলাম, বইলা তুমি আমার দিকে তাকাইছো, ঠিক আছে, সমস্যা নাই। তবে গুড মেমোরি নিয়ে সামনের দিকে আগে যাওয়াটা বেটার, এটা হচ্ছে ব্যাপার। আন্টি কিছু বলার আছে যারা এই ভিডিওটা শেয়ার করছে, যারা আপনার লাখ লাখ মানুষ শেয়ার করছে, নাইলে তো আপনার মেয়ের দেখা আল্লাহ না চাইলে, এইভাবে না চাইলে তো আপনি পাইতেন না। তো এই যারা শেয়ার করছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনার কথা শুনি তারপর। আল্লাহ রহমতে তাদেরকে আল্লাহ ভালো রাখুক, তারাই আমাকে খোঁজ দিয়েছে, আমার মনে কষ্টটা তখন থেকে চলে গিয়েছিল। জি, তারা নামাজ পড়ে সবার জন্য, আমিও দোয়া করবো, এটাই সবচেয়ে বড় পাওয়া। আপনি কোথায় থাকেন, আপনার ঠিকানাটা কোথায় হলো তাহলে একটু বল। ঠিকানাটা হলো নোয়াখালীতে, চাটখিল থানা। নোয়াখালীর চাটখিল, এটা কোথায়, গ্রাম কোথায়? গ্রাম কুলশ্রীতে। কুলশ্রী, হ্যাঁ, নোয়াখালীর চাটখিলের গ্রাম হচ্ছে কুলশ্রী। ওকে, আর পুরো ঠিকানা তো এখানে আছে। তোমার কি বলার আছে বলো, দর্শকদের জন্য কিছু বলার আছে? আমি বলবো যে এখানে আসার জন্য যার অবদান সবচেয়ে বেশি সে হচ্ছে আমার চাচি। উনি দেখছিল মুন্নি, উনি আপনাকে মানে যেভাবে পারছে, যত রকম সাহায্য আছে উনি করছে আর কি, করে তারপরে যে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ, মানে আমার সাথে যত রকম সাহায্য, মানে কি কন্টাক্ট করছে? হ্যাঁ, সাহায্য মানে অন্য কোনো কিছু না তো? না। ওকে, তারপরে তুমি আমাকে বলো, তোমার এই প্রসিডিওর এখানে আসতে বা কোথাও কোনো কিছু করতে, কোথাও কাউকে কি কোনো রকমের পুরস্কার, উপঢৌকন, পয়সা খরচ কোনো কিছু করতে হয়েছে? না। আচ্ছা, এটা আমি এখন থেকে যারা গেস্ট আসবে তাদের সবার মুখ থেকে এটা বের করব। এটা কেন বের করতেছি সেটা নিয়ে আমি একটা বিশেষ লাইভে
আসবো আগামী কয়েকদিনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। যারাই যতটুকু করছে মন থেকেই করছে, তাদের Right. আল্লাহর কাছে শুধু এটাই বলবো যে তারা যেন সবসময় ভালো থাকুক। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। জি। তুমিও অনেক ভালো থাকো, কারণ তোমার এই ভিডিওটা নিয়ে আমার খুব মায়া হচ্ছিল যখন আমি তোমার এই ভিডিওটা করি, যে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে, ওর হয়তো কিছুদিন পরে বিয়ে শাদী হবে, এরকম সময় ভিডিও, বিশেষ করে এই ধরনের ভিডিও করার সময় খুব টেনশনে থাকে, যদি সফল না হই তাহলে তো ওর একটা সামাজিক জায়গা থেকে ওকে সবাই ওইভাবে চিনলো। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। আল্লাহ আমাদেরকে একটা সফলতার মুখ দেখালো, এবং থ্যাংক ইউ সো মাচ। আপনারা, তোমার মাত্র তার পরের দিন আসতেছে, সেটা জানো? যেদিন পাওয়া গেছে ওনার পরের দিনই যদি বলে আমি কালকেই যাবো, কালকেই, কিন্তু আমরা লকডাউনের জন্য ওখানে আটকায় রাখছিলাম যেন আপনি এখনই আইসেন না। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এই পর্ব শেষ করি, এবার বাকি যারা আছে তাদের সাথে মিলাই দিব। হ্যাঁ, জি। ওকে, এটা বলে লাগবে। আসেন, আপনারা চলে আসেন, আমি একটু ওরিয়েন্টেশনটা করে দিই আমাদের সঙ্গে। তুমি পরিচয় করে দাও, তুমি পরিচয় করে দাও। আমি যার কথা বলতেছিলাম উনি হচ্ছেন সেই ব্যক্তি। হ্যাঁ, এই দুজন মানুষকে আল্লাহ মিলাই দিয়েছিল আপনার মেয়ের জন্য। ইনি হচ্ছেন স্যার, আমি নামটা ভুলে গিয়েছি। আমি কর্নেল সানাউল্লাহ। কর্নেল সানাউল্লাহ, উনি ডাক্তার ছিলেন, আর ওনার ওয়াইফ উনিও কর্নেল ছিলেন আর্মিতে। সো এ হচ্ছে ওর বাবা মা, বাকি সমস্ত তথ্য মিলেছে। প্রয়োজন হলে আপনারা আবারও কথা বলেন, আর ওর জিম্মাদার আসলে আপনারাই, আপনারা যদি দেন তাহলেও যাবে, না হলেও যাবে না, ওটা ও নিজেও বলছে। ঠিক আছে, অভাবনীয় লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে আমার কাছে অবিশ্বাস্য মনে হয় যে এটা ছোট ভাই। এটা হচ্ছে রাহাত, রবিন নামে যে আছে সে মতো বাড়িতে আছে। হ্যাঁ, ও হচ্ছে বড় বোন। ওর কথা বলেছিল। আপনার বোন। ও এখন যত কথা বলছে তখন কিন্তু অত কথা বলতো না। আমি আগে শুনিনি। বাহ। আত্মীয়স্বজন নাম, আরে যে আপনার মোল্লার বাজার না, মোল্লার বাজার, এটা কি ঠিক আছে? হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। মানে ও কি বাজার? পাল্লার বাজার। হ্যাঁ, পাল্লা বাজার। ওটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এরে আমি ডাক্তারের কাছে নিতাম। ওই বাজার আমাদের দুই গ্রামের দুই পাশে দুইটা বাজার, তো যা এক বাজারে নিই না, এরে শুধু পাল্লা বাজার আমি ডাক্তারের কাছে নিতাম। হ্যাঁ। ওই পাল্লা তারপরে বাজারে যে আপনার গোপন কি রহস্য, কি কথা? সেটাও বলছে, সেটাও বলছে সেটাও আমার বলছে যে মেয়েদের রাবেয়া আমার- কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওটা নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, যা আমি রেকর্ড করছি এখানে। ইভেন এটাও আমি রাখবো, আপনার সাথে কথা হচ্ছে, সো আপনি দেখলে বুঝতে পারবেন যে ঘটনা কি ঘটেছে আগে ওরা। আপনার বাবার অনুমতি ছিল উনি যে এখানে আসছিল? আলহামদুলিল্লাহ। কোনটা? আপনার বাবার অনুমতি ছিল যে উনি যে এই যে আসছিল এখানে, অনুমতি ছিল? তো আপনার দর্শকদের কিছু বলার আছে, এটা তো লক্ষ লক্ষ মানুষ দেখবে। না, বলার এই আছে যে এটা সবচেয়ে ধন্যবাদ আপনাকে, যে আপনি যে একটা মহৎ একটা প্রফেশন করে চালাচ্ছেন, এই যে প্রোগ্রাম চালাচ্ছেন, এটাই যে মানুষ যাদের বুক খালি হয়ে গেছিল তাদের বুককে আপনি ভরে দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার কাছে আপনি যাতে যা যা খায়ের পান, এটাই আমি আপনার জন্য দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ। এবং ভবিষ্যতে এই কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত থাকেন, যারা এই যে মাতৃহারা, পিতৃহারা, বা যাদের বুক খালি হয়েছে, তারা যাতে আবার তাদের সন্তানদেরকে ফিরে পায়, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। জি, নিশ্চয়ই, ইনশাআল্লাহ, নিশ্চয়ই, যেটা নিশ্চয়ই। আমরা আপনারা- মানুষের উপকার করতে পারি। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আমিও এখানে দিনের কাজে অসহায় গরিবদেরকে সাহায্য করে আসছি। জি। আমাদের একটা ফাউন্ডেশন আছে, আলমাইন ফাউন্ডেশন নামে। জি। এটাতে আমরা প্রায় 70 মক্তব চালাচ্ছি গরিব মিসকিনদের। মাশাআল্লাহ। গেলে ঢাকা শহরের ভিতরে যে সমস্ত এলাকা আছে, খুব জি। নিরীহ এলাকা আছে, ওই সমস্ত এলাকায় 70টা মক্তব চালাচ্ছি, মাশাআল্লাহ। এবং একটা মাদ্রাসা চালাচ্ছি। আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি ওরা একটা জায়গা দিয়েছে আমাদেরকে, ওখানে একটা মাদ্রাসা করেছি। এই দিনের কাজের সঙ্গে মানুষের যতদূর পারা যায় উপকার করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাতে ঠিক আছে স্যার, আপনি তাহলে এদের সবার সঙ্গে কথা বলেন। আমি আমার ভিডিওটা শেষ করি, আমার তো এখন পাবলিককে জানাইতে হবে যে কি ঘটলো আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনি কথা বলেন, ফ্যান ছেড়ে দাও।